আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগত। প্রথমে আসি সাইকোপ্যাথ শেখ হাসিনার বর্ণনা নিয়ে। মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানি শিবির থেকে পালিয়ে এসে যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম মহানায়কের বীর ছিলেন মেজর ফজলুল হক। স্বাধীনতার পর শেখ মুজিব বিনা ভোটে দেশ ক্ষমতায় নিয়ে তিনি দেশকে ভারতের কলোনিতে পরিণত করার জন্য জনগণকে জিম্মি করে ফেলেন। ভারতের আগ্রাসন বিরোধী ইসলামী দল বাংলাদেশ জামায়াত ইসলামী দলকে নিষিদ্ধ করা হয়। একইভাবে আগ্রাসন বিরোধী কমিউনিস্ট পার্টি ও বামপন্থী নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়। 1975 সালে 2 জানুয়ারি শেখ মুজিব নিজে নেতৃত্ব দিয়ে মহান বীর শহীদ কমরেড সিরাজ শিকদারকে নির্যাতন করে এবং ক্রস ফায়ারে হত্যা করেন। মৃত্যুর আগে সিরাজ শিকদার ভারতীয় দালাল ফ্যাসিস্ট বলে ঘৃণা জানায়। এই শহীদদের 23 দিন পর মুজিব গণতন্ত্রকে বিলুপ্ত করে একদলীয় ফ্যাসিস্টবাদ বাকশাল কায়েম করে থাকেন। এরপর বিপ্লবী সেনাবাহিনী ও সর্বহারা পার্টি মুজিবকে উৎখাতের পরিকল্পনা করেন। 1975 সালে 15ই আগস্ট এক দল সেনাবাহিনী চেয়েছিল মুজিবকে ধরে এনে সরহদ্দি উদ্যানে এনে বিচার করতে চেয়েছিলেন, কিন্তু অনেক ইতিহাস থেকে শোনা যাচ্ছে মুজিব পরিবার ছিল প্রকৃত সন্ত্রাসী ও ফ্যাসিস্ট ধরনের। তারা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিয়ে বাড়ি পর্যন্ত মেয়েদের বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে নানা ধরনের নির্যাতন করত। প্রমাণ মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে শেখ কামাল নির্যাতন করেছে, বিচার চাইলে তাকে মেরে ফেলার হুমকি দেন। তাই মেজর ডালিম প্রতিশোধ নিতে শেখ মুজিবের বাড়িতে তার সহপরিবারের সবাইকে চারদিক থেকে ঘিরে ফেলে। তৎক্ষণিক শেখ কামাল ও শেখ জামাল সেনাদের প্রথমে এলোপাতাড়ি গুলি করে। তখন সেনাবাহিনীর বাধ্য হয়ে পাল্টা গুলি চালালে মুজিব পরিবারের নারী ও শিশুরা নিহত হয়। কিন্তু আওয়ামী লীগ পন্থীরা কখনই স্বীকার করে না প্রথমে গুলি চালিয়েছিল কামাল জামাল। মেজর নূর, যিনি সর্বহারা পার্টির কমরেড ছিলেন, তিনি ঠান্ডা মাথায় শেখ মুজিবকে গুলি করেন। শহীদ সিরাজ শিকদারের হত্যার প্রতিশোধ নিতে এই কাজ করেন এবং মুজিব বংশ চিরতরে বিদায় করে দিতে চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাহিরে থাকায় তারা প্রাণে বেঁচে যায়। মুজিবকে হত্যার মধ্য দিয়ে জাতিকে মুক্তি পাওয়ার কৃতজ্ঞতা হিসাবে তৎকালীন সরকার মুস্তাক 1975 সালে 26শে সেপ্টেম্বর ইনডেমনিটি আইনের মাধ্যমে বিপ্লবী সেনাদের দায় মুক্তি দেয়। 1996 সালে 12ই নভেম্বর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার সেনাদের দায় মুক্তির অধ্যাদেশটি বাতিল করেন এবং জাতীয় বীরদের হত্যার বিচারের নামে নাটক শুরু করে। বিচারের নামে সাজানো মামলায় 20 জনকে শেখ মুজিব পরিবার হত্যায় আসামি করা হয়। প্রায় 4 বছর পর মিথ্যা মামলা রায় প্রদান করা হয়। রায় 15 জনকে ফাঁসি ও 5 জনকে খালাস দেওয়া হয়। সেই রায় এতটাই বেআইনি ছিল যে হাইকোর্টের 8 জন বিচারপতি কনফার্মেশনে শুনানিতে বিব্রত বোধ করেন। পরে ব্রিটিশ সরকারের বিচারপতিরা এই রায় কনফার্মেশন করে। 1996 সালে মেজর অফ ফজলুল হুদাকে গ্রেপ্তার করার পর তার মাকে আওয়ামী লীগের লোক লাঠি মারতে মারতে ঘর থেকে বের করে রাস্তায় ফেলে দেয়। তখন থেকেই বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং পরে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন। এমনকি তার মায়ের জানাজায় যেতে তিনি প্যারোলে মুক্তি চান, তার পরিবার তা নাকচ করে দেয়। এমনকি তাকে তার মায়ের লাশ জেল গেটে আনা হলেও অনেক টালবাহানা করে মাত্র 1 মিনিট দেখতে দেয়। এখানেই শেষ নয়, নির্মমতা 2010 সালের 28 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘটে সবচেয়ে পৈশাচিক নিষ্ঠুরতা।
রাত 11টায় তৎকালীন সরকার স্বরাষ্ট্র সচিব আব্দুস সুবহান শিকদার, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকা জেলা প্রশাসক জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিমত সরকার, ডিএমপি কমিশনার AKM শহীদুল হক, ঢাকা সিভিল সার্জন ডাক্তার মুশফিকুর রহমান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা জেলখানার সমস্ত লাইট বন্ধ করে 1 ঘন্টা। তখন কয়েকটি কালো গ্লাসের গাড়ি ঢোকে জেলখানার ভিতরে। গাড়ির ভিতর কারা আছেন কেউ কিছু দেখতে পায় না কালো গ্লাসের কারণে। তবে তখন জেলখানার কালো ঘুটঘুটে অন্ধকার ছিল চারিদিকে, এক পর্যায়ে ভুতুড়ে পরিবেশ, যা গা শিউরে উঠবে জেলখানার সকল কয়েদিদের। শোনা যাচ্ছে এই কালো হাজারো গাড়ি 3টির মধ্যে একটিতে শেখ হাসিনা স্বয়ং নিজে ছিলেন এবং সেদিন ফাঁসির মঞ্চে নিজ হাতে 4 জনের ফাঁসি দেন এবং এরপর ঘটে সেই বৈপ্লবিক ঘটনা, যা শুনে কেউ আটকে উঠতে বাধ্য। গুঞ্জন শোনা যাচ্ছে মেজর বজলুল হুদাকে নিজ হাতে অস্বাভাবিক নির্যাতন করে 4-5 জন তাদের হাত পা ধরে এবং কেউ মাথা ধরে, আর শেখ হাসিনা নিজ হাতে একটা বড় ধারালো চাকু বের করে তার গলায় চাকু দিয়ে জবাই করা শুরু করে। তার ভাই এই দাবি জানিয়ে একটি গণমাধ্যমে বলেন, করা করে হত্যা করে দাবি তার ভাই ও পরিবারের। তার নাকি গলা কাটা ছিল, বড় কোনো ধারালো ছুরি দ্বারা জবাই করা হয়েছে পশুর মতো। সেই থেকেই শুরু হয় শেখ হাসিনার খুনের খেলা। প্রশাসন দিয়ে, ভারতীয় এজেন্ট দিয়ে একের পর এক খুন করতে থাকে। বিরোধী দলের নেতাদের গুম, খুন এবং হেফাজত হত্যা, বিডিআর হত্যা, ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। তার দিন দিন স্বৈরাচারিতা ও মানবীয় তান্ত্রিক স্বৈরাচারিতা বেড়ে যায়, যা সাধারণ মানুষের প্রতিষ্ঠা হয়ে ওঠে। তখনই দূত হয়ে ফিরে আসে ছাত্র সমাজের কোটা আন্দোলন। কোটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের ছাত্র জনতা জেগে ওঠে। তখন শেখ হাসিনার মাথায় আরো খুনের নেশা জেগে ওঠে। তখন ছাত্রদের বুকে গুলি চালাতে নির্দেশ ও চাপ দেয় সকল প্রশাসনকে। বেশিরভাগ পুলিশ প্রশাসন নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অনিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। তখনই সারা বাংলাদেশের ছাত্র জনতা রেগে গিয়ে এই 9 দফা দাবি 1 দফা নিয়ে আসে। তাদের দাবি একটাই, শেখ হাসিনার পতন চাই। ছাত্রদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতা এক হয়ে 5ই আগস্ট গণ উত্থানের ডাকে সাড়া দিয়ে সংসদ ভবনে ঘেরাও করার সিদ্ধান্ত নেন। তখনও পুলিশকে হাজার হাজার লাশ ফালাতে নির্দেশ দেয়, কিন্তু সব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এত জনতা দেখে ভয়ে সমস্ত বাহিনী গুলি চালাতে অস্বীকার করে এবং শেখ হাসিনা নিজেও ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, যা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা হয়ে থাকবে 2024 5ই আগস্ট। এটি বাংলাদেশের প্রথম ইতিহাস এবং বাংলাদেশের আরো কলঙ্কজনক ইতিহাসের রয়েছে পুলিশ বাহিনী। তারা বর্তমানে নিরাপত্তা চাচ্ছে আর্মিদের কাছে এবং আরো কলঙ্কিত অধ্যায় আছে যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা আওয়ামী লীগের, তারা এত সাহসী, এত বীর, কিন্তু তারা তাদের কখনই এখন আর আমলে আসছে না এবং সামনে আসছে না, কারণ তারা শেষ হয়ে যাওয়ার ভয়ে এবং তাদেরকে দেওয়া হচ্ছে না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।